জনগোষ্ঠী কিন্তু খুবই অবমাননাকর এবং অপমানজনক। তো ওর আগেই সে শেখ হাসিনা একটা দফা করতে দিচ্ছে। আমার তো ভয় হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইঞ্জেকশন পোজ করে মেরে ফেলেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে, যে দেখা গেল যে ধীরে স্লো পয়জনিং করিয়ে বা অনুকূলভাবে ঠিক আছে সে অসুস্থ বয়স 80 বছর হয়ে গেছে, মরে যেতে পারে। তো সব মিলিয়ে আমরা যদি বাংলাদেশের একটা বিচার করতে পারি, এটা আমাদের দেশের জনগণের জন্য ইতিহাস হয়ে থাকবে। তারপরে আর যাই হোক না কেন, তিনি তো একটা জাতিগোষ্ঠী যখন তৈরি হয়, আপনি এখন এটাকে অনেকেই যে আমাদের যেটা করে গণ অভ্যুত্থান, এটাকে অনেকে মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করছে। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই লাগে। আমাদের হাজার বছরের ইতিহাসে আসলে 71 একবারই এসেছে। 71-এর মতো করে মুক্তিযুদ্ধ আমাদের জীবনে কখনো ঘটেনি এবং কোনোদিন ঘটবে না। দুই নম্বর হলো যে যখন একটি মুক্তিযুদ্ধ হয় এবং একটি জাতিসত্তার সৃষ্টি হয়, তখন সেখানে একজন জাতির পিতা হয়। এখন সেটা আপনি কাকে বানাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু পিতাহীন কোনো রাষ্ট্র হয় না। তো এখন আমরা যেহেতু এখনো পর্যন্ত একটা কনস্টিটিউশন বঙ্গবন্ধু নামটি জাতির জনক হিসেবে আছে, তবে তার কন্যা অন্যায় করেছে, তার কন্যা অন্যায় করেছে, আমাদের দেশ অন্যায় করেছে, আমাদের কন্যার বিচার আমরা করছি। আমাদের জাতির জনকের কন্যার বিষয় কেন আমরা ভাববো, কেন আমরা হেগে পাঠিয়ে দেবো? হ্যাঁ, আমাদের ব্যাপার না, আমরা সে অন্যায় করেছে তাকে ফাঁসি দেবো, জেল দেবো, যা কিছু করবো আমাদের দেশের প্রচলিত আইনে একেবারে প্রকাশ, এবং আমরা দেখিয়ে দেবো যে জাতির জনকের কন্যা পরিচয় দিয়ে তিনি জাতির কাছ থেকে যে সুযোগ নিয়েছেন, সেই সুযোগটা ব্যবহার করে তিনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, প্রতিপক্ষরা তার মতো জুলুমবাজ নয়, তার মতো অন্যায় করতে তারা আগ্রহী নয়। শেখ হাসিনা অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেখালেন যে শেখ হাসিনা খারাপ এবং তিনি ভালো, এবং তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শেখ হাসিনা অশান্তির কন্যা আর তিনি শান্তির সত্যি শান্তির জীব। এই জিনিসটি প্রমাণ, তারও তো বয়স বেশি, তিনি কয়দিন বাঁচবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জীবনের শেষ প্রান্তে তিনি যদি শেখ হাসিনাকে আনেন এবং তার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করেন এবং সত্যিকার তাকে বিচার করেন, এবং আপনার কোরিয়াতে কিন্তু একজন মহিলা যখন যে প্রেসিডেন্ট ছিলেন, তার মেয়ে তিনিও প্রেসিডেন্ট ছিলেন, তারও বিচার করেছে। তো শেখ হাসিনার বিচার হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিচার এইভাবে নয় যে মানে সালমানের রহমানকে ধরে আনিস সাহেবকে ধরে যেভাবে দিন মারা হয়েছে, তাকে কোর্টে নিয়ে যেভাবে হাতির করা হচ্ছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনার বিচার 1/11-এর সময়, খালেদাদের বিচার 1/11-এর সময়, যেটা সেইভাবে ট্রাইব্যুনাল করে, আলাদা ট্রাইব্যুনাল করে তার বিরুদ্ধে বিচার করে এই যে সকল অন্যায়, এই যতগুলো হুকুমের আসামি, খুন, রাহাজানি, যা যা হয়েছে সব বিচার হচ্ছে। আমাদের যিনি জাতির জনকের কন্যা, অ্যাজ লং অ্যাজ ওইটা পরিবর্তন না হচ্ছে, আমরা তো এখনো পর্যন্ত জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করিনি, আমরা এখনো পর্যন্ত মৌলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণা, টিল নাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, কাজে তার কন্যাকে আমরা আমাদের দেশে বিচার করবো। এই কাজটি ডক্টর ইউনূস যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, হি মাইট বি জাস্ট লাইক জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, ওনাদের পরে আমেরিকাতে যখন আব্রাহাম লিঙ্কনের নাম যত সুন্দরভাবে উচ্চারিত হবে, জন অ্যাডামসের নাম যেভাবে উচ্চারিত হয়, তারপরে আব্রাহাম লিঙ্কন মানে জর্জ ওয়াশিংটনের নাম যেভাবে উচ্চারিত হবে, বাংলাদেশেও আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে হোসেন শেখ সরওয়ার্দী, মাওলানা আবুল খান ভাসানী, তারপরে জনাব তাজউদ্দিন আহমদ, ওই নামগুলোর পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে অমর এবং অক্ষয় হিসেবে ডক্টর ইউনূসের নামটাও যুক্ত হবে। এখন সেই সুযোগ কীভাবে তার ব্যাপার। আরেকটা বিষয় হলো যে গড়ার কাটা শেখ হাসিনা রণবীর বললেন, আমরা যদি একটু দেখি যে আসলে শেখ হাসিনা কি হিসেবে ভারতে আছেন সেটি কিন্তু ভারত এখনো ব্যাখ্যা দেয়নি, এবং যদি আইসিটিতে মামলা হলে তাকে ফেরত দেওয়ার একটি বিষয় রয়েছে কি, আর যদি না দেওয়া হয় তাহলে আসলে কোথায় যেতে পারে শেখ হাসিনা, সেই সুযোগ কি আছে কিনা যদি হেগের আদালতে দেওয়া হয়, যেহেতু জাতিসংঘ এখানে যুক্ত রয়েছে এই তদন্ত কাজে। এখন ভারতের জন্য যে আমি রবীন্দ্রের সাথে সম্পূর্ণ একমত যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের জন্য বলার কথা, কিন্তু শেখ হাসিনা তো ভারতকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে গেছে, ভারতের প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন, এবং এটা আমার কথা না, সাবেক প্রধানমন্ত্রী প্রকৃত প্রধানমন্ত্রী তার বক্তব্য যে ভারতকে আমরা যতটুকু দিয়েছি সারা জীবন ভারত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
সেই কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে এখন ভারত তাকে মানে আমরা মনে করছি যে তাকে সেখানে আশ্রয় দিয়েছেন এবং তিনি পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যদিও তিনি একটা বিমান চেয়েছিলেন সেখানে যাওয়ার জন্য, সেই ধরনের ব্যবস্থাপনা তিনি পান না। এবং পালিয়ে যাওয়ার পর এমনিতেই আপনি দেখবেন যে বাংলাদেশে ভারতের যে অবস্থান, ভারত যে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে, উনি একটু আগে যেটি বলেছেন যে গণতান্ত্রিক কাঠামোটা ধ্বংস করার ক্ষেত্রে তারা যে অব্যাহতভাবে এবং নিঃশর্তভাবে গত সরকারকে যে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের বিরাট অর্জন হয়েছে। এমনিতেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের যে কর্তৃত্ব পরায়ণ মনোভাব আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এই কারণে বাংলাদেশের মানুষ মনস্তাত্ত্বিকভাবে ভারতের প্রতি একটা ক্ষোভ মানুষের আছে। এবং এই গণতন্ত্র ধ্বংস করা এবং মানুষের ভোটাধিকার হরণ, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তাদের 30-32 বছর বয়স আছে অনেক, কারণ নিজের ভোটাধিকারটা কখনো প্রয়োগ করতে পারেনি এবং তারা মনে করে যে এটার পিছনে একটা অন্যতম কুশীলক হচ্ছে ভারত। তো ফলে তরুণ প্রজন্মের প্রতি মাঝেও যে ভারতের প্রতি যে মানে আমরা বলবো যে একটা বিদ্বেষী মনোভাব দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, সেটি শেখ হাসিনার উপস্থিতিটা এটা আরো বৃদ্ধি করেছে। এবং সাম্প্রতিক সময়ে আপনি বৈষম্য বিরোধী ছাত্রদের যে সমস্ত সভা সমিতিগুলি দেখছেন, সেখানে কিন্তু তাদের অন্যান্য প্রসঙ্গের সাথে তাদের যে ভারত বিদ্বেষী বক্তব্য সেটাও কিন্তু প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে। এবং এটি যে ভারতকে, মানে একটু আগে উনি বলেছেন যে ভারত অভ্যন্তরীণ নানা চাপের মুখে ভারত আছে এবং সেই চাপের মধ্যে শেখ হাসিনার এরকম পলায়নরত অবস্থায় তার যে ভারতের অবস্থান, এটি আমরা কিন্তু শুনেছিলাম যে এটা একেবারেই তার সাময়িক অবস্থা। কিন্তু আমরা ইতিমধ্যে দেখি যুক্তরাষ্ট্রের দ্বার তার জন্য বন্ধ এবং পশ্চিমাদের দেশগুলো যেগুলো আছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথেও এক ধরনের তার সম্পর্কের অবনতি হয়েছে, বিশেষ করে সর্বশেষ নির্বাচনটাকে কেন্দ্র করে একটা অবনতি হয়েছে। ফলে এই মুহূর্তে ভারত